ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। নিজের শেষটা কি দেখে ফেললেন সাকিব আল হাসান? চলতি বিশ্বকাপে মেলে ধরতে পারছেন না নিজেকে। শুধু ব্যাট হাতেই নয়, শেষ ম্যাচে বল করেছেন মোটে 1 ওভার। সব শেষ টি-20 50 পেয়েছেন 2 বছর আগে। তবে কি শেষের শুরু হয়ে গেল নাম্বার 1 অলরাউন্ডারের? যুক্তরাষ্ট্র থেকে তাহমিদ অমিতের রিপোর্ট। ছোট্ট এই দেশে বলার মতো কি আছে? যা কিছু আছে তার একটা হলেন সাকিব আল হাসান। অর্জনের শূন্য খাতায় সবচেয়ে বড় প্রাপ্তিটা হয়তো তিনি। বাংলার ক্রিকেটে সাকিবের অবদান নিয়ে লেখা বোকামি বই কি আর কিছুই নয়। পরিসংখ্যান দিয়ে তাকে পরিমাপ করার যথার্থতা পায় না। এদেশে ক্রিকেটকে অনামিশা পেরিয়ে প্রভাতে স্নিগ্ধ আভায় বিমোহিত করার সূতিকাগার যে তিনি। কিন্তু এতকাল দেশকে বহন করতে করতে কখন যে বুড়োর খাতায় নাম লিখেছেন হয়তো টেরই পাননি সাকিব। তবে বাস্তবতা মানতেই হবে। বয়সের ভার বলেও তো যে একটা কথা আছে। শুধু বয়স নয়, জীবনের বাস্তবতা আর ব্যস্ততাও তাকে যেন করেছে ম্লান। ব্যবসা বাণিজ্য, পণ্যের প্রচারণা কিংবা রাজনীতি সবই এখন ক্রিকেটের পাশে বসেছে, যার প্রভাব দেখা যাচ্ছে 22 গজে। ক্রিকেটটা যে এখন আগের মতো আর বসে আনতে পারছেন না তিনি। ব্যাটটাও যেন কথা শোনা ছেড়ে দিয়েছে। এক যুগের বেশি সময় একাধারে র্যাঙ্কিং এর রাজত্ব করা সাকিব এখন সিংহাসন হারাচ্ছেন হরহামেশায়। পরিসংখ্যান যদিও সাকিবকে মাপতে যথার্থ নয়, তবু বাস্তবতায় চোখ দিলে পিলে চমকে উঠবে যে কারো। সাকিব টি-20তে সর্বশেষ 50 পেয়েছেন প্রায় 2 বছর আগে 2022 সালের অক্টোবরে। এরপর যেন টি-20তে ব্যাট উঁচিয়ে ধরা ভুলেই গেছেন সাকিব আল হাসান। সবশেষ টি-20 50 পেয়েছেন প্রায় 2 বছর পূর্বে অস্ট্রেলিয়ায় 2022 টি-20 বিশ্বকাপে। এরপর আর 20 বার ব্যাট হাতে মাঠে নামলেও নেই 40 কোনো ইনিংসও। এই সময় তার ব্যাটে রান এসেছে মোটে 268, যেখানে গড় তার ক্যারিয়ার গড় থেকেও কম, 17-র একটু বেশি। এই রান তুলতে বল খরচ করেছেন 239টি, যেখানে স্ট্রাইক রেট 112। বল হাতেও এই সময় করতে পারেনি নামের প্রতি সুবিচার। ভারসাম্য ধরে রাখলেও শেষ 21 ইনিংসে তার উইকেট সংখ্যা মাত্র 24টি, যেখানে 2 ম্যাচে নেন 9 উইকেট। শেষ 5 ম্যাচ সহ 8 ইনিংসে ছিলেন উইকেট শূন্য। এমন না যে খুব বাজে, তবে সেরা সাকিবের সাথে গড়পড়তা পারফরমেন্স মানায় কি করে? তবে খালি চোখে বোঝা যাচ্ছে সময়ের সাথে সাকিবের পারফরমেন্স যেন মরিচিকা পড়তে শুরু করেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে চোখের সমস্যা তো রয়েছে। ব্যাটে বল করাই যেন তার জন্য হয়ে দাঁড়িয়েছে কষ্টসাধ্য। এমন অবস্থায় এবারের বিশ্বকাপে সময়ের সাথে কি মেলে ধরতে পারবেন সাকিব? এ নিয়ে দ্বিধা রয়েই গেছে। তাই তো এখন বড় প্রশ্ন, নিজের শেষটা কি দেখে ফেলছেন সাকিব আল হাসান? তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। ক্রিকেটে পরিসংখ্যান কথা বলে মঞ্জুরি। 2019 টি-20 বিশ্বকাপে যেখানে 86 গড়ে 606 রান করা সাকিব আল হাসান সর্বশেষ যে ইনিংসগুলো খেলেছেন সেখানে তার অবস্থান দেখেই বোঝা যায় সময়টা আসলে হয়তো শেষের দিকে। সময়টা ভালো যাচ্ছে না, প্লাস হয়তোবা শেষের দিকে। এটা হয়তোবা প্রকৃতি ভালো জানে। প্রকৃতি অনেক সময় অনেক কিছু করতে দেয় না বা জোর করে হয়তোবা থামিয়ে দেয়। তারপরও সাকিব আল হাসান তো সবসময় সবকিছুর ঊর্ধ্বে ছিলেন, সবসময় সবকিছুকে হার মানিয়েছেন। হয়তোবা এই ওয়ার্ল্ড কাপটাও অভিজ্ঞতার মিশেলে হয়তোবা কিছুটা হলেও তরুণদের মধ্যে ছাপ রেখে যাবেন, অথবা দেশের জন্য কিছু একটা করে যেতে পারবেন। ক্রিকেটে সবই সম্ভব, এখান থেকে উত্থানও সম্ভব। তবে এখন যে পারফরমেন্স, সেখানে আসলে র্যাঙ্কিং এ যে রদবদলটা হচ্ছে সেটাও প্রভাব ফেলছে তার ক্যারিয়ারে। টি-20 বিশ্বকাপের বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে সাকিব আল হাসানের র্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে 1 থেকে 5 নম্বরে নেমে গেছেন সাকিব। এর আগে সবশেষ 2012 সালের 25 সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের 5 নম্বরে নেমেছিলেন এই ক্রিকেটার। খুব সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। চোখের সমস্যায় পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটার সেরা ছন্দে দেখা যায়নি সাকিবকে, কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে যেন ফর্মটা আরও হারিয়ে ফেলেছেন সাকিব। কদিন আগেই তো কেবল ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল, বোলিংটা করছিলেন বেশ ভালোভাবেই, কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ থেকে বল হাতেও ধুঁকছেন সাকিব।
বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে ঢুকেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচে ব্যাট হাতে 8 রান করেছেন আর বোলিংয়ে 3 ওভারে 30 রান দিয়ে পাননি কোনো উইকেট। দক্ষিণ আফ্রিকার সাথে করেছেন মাত্র 3 রান, 1 ওভার বোলিং করে 6 রান দিয়েছিলেন উইকেট শূন্য। এই বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় পতন ঘটেছে সাকিবের। 1 থেকে 5 নম্বরে নেমে গেছেন সাকিব। প্রথম 2 ম্যাচে তার অনুজ্জ্বল পারফরমেন্সের কারণে 15 পয়েন্ট হারিয়েছেন। 223 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করা সাকিবের পয়েন্ট এখন 208। সাকিবের পতনে শীর্ষ অলরাউন্ডারের জায়গা পেয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এই আফগান তারকার রেটিং পয়েন্ট 231। 225 রেটিং পয়েন্ট নিয়ে 2-এ অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। 2 ধাপ পতন হয়েছে শ্রীলঙ্কার হাসারাঙ্গার। 216 পয়েন্ট নিয়ে 3 নম্বরে এই লেগি, আর 4 নম্বরে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বিশ্বকাপে নেই তার দল। সাকিবের পতনের দিন র্যাঙ্কিংয়ে বিশাল জাম্প দিয়েছেন ইনফর্ম বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে 20 বলে 40 আর দক্ষিণ আফ্রিকার সাথে 34 বলে 37 রান করা এই ব্যাটার 32 ধাপ এগিয়ে উঠে এসেছেন 27 নম্বরে। তবে বাংলাদেশের বোলিং ইউনিটের হয়েছে সবচেয়ে বেশি উন্নতি। আইপিএল এর পর থেকেই ভালো পারফর্ম করা মুস্তাফিজ এগিয়েছেন 10 ধাপ। ফিজ এখন টি-20 বোলার র্যাঙ্কিংয়ের 13 নম্বরে। তাসকিন আহমেদও এগিয়েছেন 8 ধাপ। ঢাকার এই পেসার আছেন 19 নম্বরে। রিশাদ হোসেনও বড় উন্নতি করেছেন, 24 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের 30 নম্বর বোলার এখন এই লেগি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের 24তম ম্যাচে নামিবিয়াকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নামিবিয়ার 73 রানের লক্ষ্য মাত্র 34 বলেই টপকে যায় অজিরা। 4 ওভারে 12 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা অ্যাডাম জাম্পা। অ্যান্টিগার সার্ভিও রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে শুরুতেই বিপর্যয় পড়ে নামিবিয়া। 2 রান করা নিকোলাস ডেভিনকে নিজের প্রথম শিকার বানান হ্যাজেলউড। 1 রান করা ফ্রাইলিংককে সাজঘরে ফেরান কামিন্স। এরপর উইকেট শিকারে যোগ দেন জাম্পা। 4 ওভারে 12 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি। 2টি করে উইকেট নিয়েছেন হ্যাজেলউড ও স্টয়নিস। মাত্র 72 রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন ডেভিড ওয়ার্নার। 8 বলে 20 রান করা ওয়ার্নারকে সাজঘরে ফেরান ডেভিড উইজে। এরপর ট্রাভিস হেডের 17 বলে 34 ও মিচেল মার্শের 9 বলে 18 রানের সুবাদে 9 উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। অন্যদিকে ফ্লোরিডায় মুষলধারে বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা নেপাল ম্যাচ। এই ফলাফলে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল লঙ্কানরা। বিশ্বকাপে প্রথম 2 ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হারের পর নেপালের বিপক্ষে বড় জয়ের আশা নিয়েই ফ্লোরিডায় গিয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচের দিন সকাল থেকেই তুমুল বৃষ্টিপাতে ম্যাচের টসই হয়নি। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় 2 দলকে। 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই গেল শ্রীলঙ্কা। তবে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 6 পয়েন্ট নিয়ে সবার আগে সুপার 8-এ পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। বর্তমান অধিনায়ক বাবর আজমের পদত্যাগ দাবি করেছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সেই সঙ্গে দলের জ্যেষ্ঠ সদস্যদের ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে ক্ষোভে পড়ে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। আর কোচকে রেখে পুরো দলকে পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন গ্রেট ওয়াসিম আকরাম। বড় টুর্নামেন্টে পাকিস্তান দলের ব্যর্থতা মানেই খেলোয়াড়ের দিকে সমালোচনার তীর ধেয়ে আসা। এবারে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সাবেকদের কথার তোপের মুখে বাবর আজম, শাহিন আফ্রিদিরা। প্রথম 2 ম্যাচ হার, কানাডার সাথে 7 উইকেটে জিতলেও এখনও অনিশ্চিত সুপার 8। বৈশ্বিক আসরে দলের এই পারফরমেন্সে ভীষণ ক্ষুব্ধ হাফিজ। তার দাবি, লোভে পড়েই আমির ইমাদকে দলে নিয়েছে পিসিবি লোভে পড়ে তাদের দলে নিয়ে এসেছে। যারা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করেছে এমন খেলোয়াড়দের সঙ্গে তারা লেনদেনের চুক্তি করেছে। এরা কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে চাইতো না। এটা কিভাবে সম্ভব যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলে না এমন ক্রিকেটারদের নির্বাচিত করা হলো? 42 বছর বয়সী শোয়েব মালিক টেনিস স্পোর্টসে বলেন, অধিনায়কের পদ থেকে বাবরকে সরে দাঁড়াতে। অধিনায়কত্ব ছাড়া নির্ভর হয়ে খেলতে পারবেন বাবর, এমনটাই অভিমত তার। সেই সাথে রিজওয়ানদের ব্যাটিং নিয়েও নিজের অসন্তুষ্টির কথা জানান তিনি। আমি অনেকদিন ধরে বাবর আজমকে বলছি, অনুগ্রহ করে অধিনায়কত্ব ছেড়ে দাও। তুমি একজন বড় মাপের খেলোয়াড়, তুমি নিজে সেরাটা তখনই দিতে পারবে যখন তোমার উপর অতিরিক্ত দায়িত্ব থাকবে না। বাবর যদি নেতৃত্ব থেকে দূরে থাকে সেটা ওর জন্যই ভালো হবে।
অধিনায়কত্ব নিয়ে বাবর আফ্রিদির বিবাদ স্পষ্ট, বাকিদের মধ্যে জেঁকে বসেছে বিভাজন। তাই পুরো দলকে ঢেলে সাজানোর আহ্বান আরেক সাবেক গ্রেড ওয়াসিম আকরামের। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করে তারা ভালো পারফর্ম না করলে কোচদের বরখাস্ত করা হবে, তাদের কিছুই হবে না। এটা কোচকে রেখে পুরো দল পরিবর্তন করার সময়। বাবর রিজান আফ্রিদিদের সুপার 8-এ খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। এবারে টি-20 বিশ্বকাপে কোথায় হবে পাকিস্তানের গন্তব্য সেটা পুরোপুরি নির্ভর করছে আয়ারল্যান্ডের উপর। তাই তো 14 জুন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচে আইরিশদের জয়ের পাশাপাশি বৃষ্টি না হওয়ার প্রার্থনা করছে পাকিস্তান। কানাডার বিপক্ষে 14 ওভারের মাঝে ম্যাচ শেষ করতে না পারায় রান রেটের সমীকরণেও পিছিয়ে পড়েছে পাকিস্তান। প্রথম 2 ম্যাচ হেরে ঘরে ফেরার পথে এগোচ্ছিল পাকিস্তান, তবে এখনও বেঁচে আছে সুপার 8-এর স্বপ্ন। কানাডার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাবর আজমদের সামনে, তবে আবারও সেই লো স্কোরিং ম্যাচ। তবে এবার ভারতের কাছে ধরাশায়ী হওয়ার দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনেনি আনপ্রেডিক্টেবল পাকিস্তান। শেষ ম্যাচের জয়ে আশার প্রদীপ জ্বলছে পাক শিবিরে। তবে সেখানেও পথের কাটা হতে পারে বৈরী আবহাওয়া। জটিল সমীকরণের মাঝেও বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের। 14 জুন ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় 91%। আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্রের ম্যাচটি পণ্ড হয়ে গেলেই বিশ্বকাপের স্বপ্ন শেষ বাবর আজমদের। নিভু নিভু আশার প্রদীপ নিভিয়ে দিতে পারে এই বেরসিক বৃষ্টি। তাই তো তীব্র গরমে যেখানে নাভিশ্বাস, সেখানে বৃষ্টি না হওয়ার দোয়া পড়ছে পাকিস্তান। কি আছে পাকিস্তানের ভাগ্যে? যুক্তরাষ্ট্রে থাকবে নাকি ধরতে হবে ঘরের পথ? সেটা এখন আয়ারল্যান্ডের হাতে। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচে কেবলমাত্র আইরিশদের জয়ই বাঁচিয়ে রাখতে পারে শাহিন আমিরদের। এরই মধ্যে 2 জয়ে অনেকটাই সুপার 8-এর পথে যুক্তরাষ্ট্র। ওই দিন আইরিশদের হারাতে পারলে সুপার 8-এ পা রাখবে স্বাগতিকরা। এছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুবিধা পাবে স্বাগতিক আমেরিকা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের থেকে রান রেটেও পিছিয়ে পাকিস্তান। কানাডার বিপক্ষে 14 ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করলেই ছুঁতে পারত যুক্তরাষ্ট্রের নেট রান রেট, কিন্তু খর্বশক্তির দলের বিপক্ষে মাত্র 107 রানের লক্ষ্য তাড়া করতে পাকিস্তানের লেগে যায় 17 ওভার 3 বল। তাই তো রান রেটের সমীকরণেও পড়তে হবে পাকিস্তানকে। নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে তো হবেই, সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। আগামী 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। বাংলাদেশ দলকে সমর্থন দিতে সেন্ট ভিনসেন্টে পৌঁছে গেছেন এক টাইগার ভক্ত। এখন পর্যন্ত দ্বীপ দেশটিতে একমাত্র লাল সবুজের প্রতিনিধি মোতালেব হোসেন একাই হতে চান 100। তার বিশ্বাস এখানে সাকিব ফিরবেন ফর্মে, জিতবে টাইগাররা। সেন্ট ভিনসেন্ট পৌঁছে সেখানকার প্রকৃতি আর ক্রিকেটের খবর জানাচ্ছেন তাহমিদ আহমেদ। সেন্ট ভিনসেন্টে এসেছি, পা রেখেই লাল সবুজে পতাকার একজন মানুষকে যিনি প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ দলের। একই সঙ্গে আমরা বলি না গ্যালারিতে 12 ম্যান চলে এসছে, তার সম্পর্কের কথা জানতে চাই। এই জায়গাটায় কীভাবে তিনি বাংলাদেশ দলকে কেন এসেছেন, সমর্থন জানালেন, কী ভাবছেন বাংলাদেশ দলকে? অবশ্যই 3-4টা প্লেয়ার খুব এখন মোমেন্টাম গুড, যেমন ধরেন তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে আপনার বলার হিসেবে আছেন তাসকিন, তানজিম হাসান, আর রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান। আপনার মনে কি হয় যে ওয়েস্ট ইন্ডিজে সাকিব ফর্মে ফিরবে? আসলে সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডার। আমি আশা করি এই 2 ম্যাচে সে অবশ্যই ফিরবে। সাকিব রূপে ফিরবে এবং দেখতে পারবেন নেদারল্যান্ড ম্যাচে ইনশাআল্লাহ। আপনার যদি আমেরিকা থেকে যদি আসে কেউ, তাহলে হয়তো দর্শক হবে, বা ক্যারাবিয়ান থেকে আমার জানা মতে আমি ছাড়া মনে হয় না আর কেউ আসবে। ট্রিনিদাদে অনেক বাংলাদেশি আছে, এখন বর্তমানে নাই, তারা সবাই আমেরিকা চলে গেছে। এখান থেকে আমেরিকা যাওয়া খুব সহজ, সো ম্যাক্সিমাম আমেরিকা চলে গেছে। এখন হয়তোবা আপনার 50 থেকে 60 জনের মতো আছে। আর আমার তো আগে থেকেই প্ল্যান এখানে আসবো খেলা দেখার জন্য। আর আমরা ট্রিনিদাদে বাংলাদেশ একটা টিমও আছে ক্রিকেট নামে, আমরা প্রায় ইন্ডিয়ার সাথে খেলি, পাকিস্তানের সাথে খেলি। দর্শক, আমরা পৌঁছে গেছি আসলে যেখানে আমরা থাকবো এই পুরো পর্বতে, সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশে 2টা ম্যাচ আছে, আমরা এখানে থাকবো।
এবং আরও নিশ্চয়ই অনেক খবরাখবর, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সবই নিশ্চয়ই দেখানোর চেষ্টা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। সাইকেল চালিয়ে ভিন্ন রকম উচ্চতার নতুন এক রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশি সাইক্লিস্ট রাকিবুল ইসলাম। এভারেস্টিং হল অফ ফেমে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্ত হলো তার নাম। এই কীর্তি গড়তে খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ে 18 বার ওঠানামা করেন রাকিবুল। এই জন্য প্রায় 10 ঘন্টা 42 মিনিট একটানা সাইকেল চালিয়ে এভারেস্টের বেস ক্যাম্প উচ্চতার সমান দূরত্ব পাড়ি দিতে হয় তাকে। সাইক্লিং এর সবচেয়ে কঠিন ও রোমাঞ্চকর ইভেন্টের মধ্যে অন্যতম এভারেস্টিং, যেখানে একজন সাইক্লিস্টকে সাইকেল চালিয়ে অতিক্রম করতে হয় এভারেস্ট সমান উচ্চতা, অর্থাৎ 8,848 মিটার। আর এর অর্ধেক বা এভারেস্টের বেস ক্যাম্প উচ্চতায় আরোহণ করলে বলা হয় হাফ এভারেস্টিং। সাইকেল চালিয়ে পাহাড় জয়ের অদম্য এই নেশায় প্রথম বাংলাদেশি হিসেবে নাম লেখালেন রাকিবুল ইসলাম। প্রায় 10 ঘন্টা 42 মিনিট একটানা সাইকেল চালিয়ে খাগড়াছড়ির 0 মাইল থেকে আলুটিলার তারেং পাহাড় চূড়ায় ওঠানামা করেছেন মোট 18 বার। আরোহণ করেছেন 4,832 মিটার উচ্চতা, অতিক্রম করেছেন 145 কিলোমিটার পথ। আর তাতেই প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টিং এর হল অফ ফেমে যুক্ত হলো তার নাম। এটা যতটুকু আমার অর্জন তার চেয়ে বড় বাংলাদেশের। একজন অ্যাথলিটের পাশে তার নিচে কিন্তু দেশটার নাম থাকে, এবং আমি যতদূর দেখেছি যে বাংলাদেশের নাম আগে কখনো ছিল না, ব্ল্যাঙ্ক। তো আমি সাইক্লিং করে ওয়ার্ল্ডে নিজের অ্যাচিভমেন্টগুলোকে আমি জানান দিচ্ছি, সো হোয়াই নট বাংলাদেশের নামটা ওখানে আনা। তবে অনন্য উচ্চতায় ওঠার এই পথটা মোটেও মসৃণ ছিল না রাকিবুলের। এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে চাকরি ছেড়ে গেল 3 বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন খাগড়াছড়ির পাহাড়ে। আর ইভেন্টের সময়টাতে বৈরী আবহাওয়ার সঙ্গে পাড়ি দিতে হয়েছে কঠিন সব চ্যালেঞ্জ, ছিল মৃত্যু ঝুঁকিও। প্রায় 8 ল্যাবের পর যেটা শুরু হলো যে পাহাড়ে একটা বজ্রপাত হওয়া, যেটা পাহাড়ের উপরে কিন্তু এটা হয় প্রায়, সেটা শুরু হলো, এবং সাথে হলো প্রচুর ঝড় বাতাস, যেটা আমাকে একদমই উপরে যাইতে দিচ্ছিল না, টেনে নামাবে এরকম পরিস্থিতি। অ্যান্ড দেন বৃষ্টি শুরু হলো, এবং সাথে হলো ল্যান্ডস্লাইড। পাহাড়ের গা ভেঙে কাদা নেমে আসতেছিল, পাথর নেমে আসতেছিল, এবং আমাকে ঠেলে উঠতে হবে। মনে হচ্ছিল যে কি বলবো এটা, একটা ডেড ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আমি। হাফ এভারেস্টিং এর হল অফ ফেমে নাম লেখানোর পর রাকিবুলের নতুন মিশন আসন্ন এসএ গেমসকে ঘিরে। এই গেমসটাতে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। বাংলাদেশের জন্য একটা পদক এই গেমসে, বাংলাদেশের জন্য একটা পদক অনেকটা অলিম্পিকের মতো। আমরা জানি যে এখানে আমাদের কম্পিটিটর ভারত, পাকিস্তান, হ্যাঁ আমাদের ক্রিকেটে দৈরথ রয়েছে, অন্যান্য স্পোর্টসে কম। সো আমি একটা ইফোর্ট দিয়ে বাংলাদেশের জন্য সম্মানসূচক পদক আনতে চাই। এর আগে 2021 সালে বাংলাদেশ গেমসে সাইক্লিংয়ে প্রথম স্বর্ণ জেতেন স্বপ্নবাজ এই তরুণ। পরের বছরই চ্যাম্পিয়ন হন জাতীয় প্রতিযোগিতায়। একই বছরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত পাওয়ারম্যান ডুয়াথলন এশিয়ান চ্যাম্পিয়নশিপের বয়সভিত্তিক ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হন তিনি। এরপর 2023 সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব ডুয়াথলন চ্যাম্পিয়নশিপের বয়সভিত্তিক ক্যাটাগরিতে হন পঞ্চম। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।